দেখো, একটা জিনিস তো খুব সোজা কথা যে ইন্ডিয়ান ফুটবলকে সাবালক করাটা ভীষণভাবে একটা বড় রকম চ্যালেঞ্জিং কাজ। কারণ আজকে সকাল সকাল ইন্ডিয়ান ফুটবল টিম, যেটা এআইএফএফ এর পেজ, সেখান থেকে একটা বড় রকম ব্যাপার শেয়ার হয়ে যায় আমাদের সামনে। এবং যখন রেফারি রিলেটেড কিছু আপডেট আসছে, সেখানে সামনে কার মুখ না ক্রিস্টাল জনের। এবং বেশ কিছু নতুন নিয়ম আগামী সিজন থেকে আসতে চলেছে, যেখানে দাঁড়িয়ে রেফারিরা আরও বেশি অবাধ স্বাধীনতা পাবেন ম্যাচ পরিচালনার ক্ষেত্রে। এবার যদি রেফারিরা খুব ভালোভাবে ম্যাচ পরিচালনা করতেন, সেই নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য থাকতো না, আমরা কোথাও কোনো রকম আঙুল তুলতাম না। কিন্তু রেফারিরা যেইভাবে ম্যাচ পরিচালনা করেন, অন্ততপক্ষে 90% রেফারি যেভাবে ম্যাচ পরিচালনা করেন, সেই নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থাকতে বাধ্য, প্রশ্ন থাকে। রেগুলার বেসিসে আমরা কথা বলি, আর শুধু আমরা সাধারণ ফুটবল ফ্যানরা না, যারা দায়িত্বে রয়েছেন ফুটবল টিমের কোচ, প্লেয়ার, প্রত্যেকে কিন্তু কথা বলে থাকেন। রেফারিং ব্লান্ডার প্রতি সিজনের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবং যখন নতুন ওই রেফারিংয়ের কিছু রুলসে সামনে ক্রিস্টাল জনের ছবি দিয়ে দেওয়া হয়, তখন বাকি নিয়ম পড়ার যে আগ্রহটা, সেটা অনেকের হারিয়ে যায়। নতুন নিয়মের মধ্যে কিছু স্পেশাল ব্যাপার এসেছে, যে মাঠে যে সমস্ত প্লেয়াররা খেলবে, যতই রেফারির যে ডিসিশন রয়েছে বিরুদ্ধে যাক না কেন, কেউ কথা বলতে পারবে না, শুধুমাত্র ক্যাপ্টেন কথা বলতে পারবে। এখানে যদি আমরা জানতাম যে ক্যাপ্টেন কথা বললেও কিছু লাভ হবে, তাহলেও ব্যাপারটা ঠিক থাকতো। কিন্তু এখানে শুধুমাত্র যে কেওস হবে, সেই কেওসটাকে এড়ানোর জন্য শুধুমাত্র ক্যাপ্টেনকে বলা হবে যে তুমি ভাই বলো, বাকিরা নীরব দর্শক, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। তোমার টিমে যে প্লেয়ারই হোক না কেন, তার বিরুদ্ধে যদি ডিসিশন যায়, সেই প্লেয়ারকে চুপ করে সহ্য করতে হবে। দ্বিতীয় আরও একটা কড়া নিয়ম এসেছে, যে যারা কোচ বা কোচিং স্টাফের পজিশনে থাকবেন, যে টেকনিক্যাল এরিয়া রয়েছে, সেই টেকনিক্যাল এরিয়া থেকেও কিন্তু শুধুমাত্র যিনি হেড কোচ রয়েছেন বা যিনি সেই ম্যাচে কোচিংয়ের দায়িত্বে রয়েছেন, তিনি শুধুমাত্র ফোর্থ অফিসিয়ালের সাথে কথা বলতে পারবেন। বাকি কোনো প্লেয়ার বা কোনো যারা অ্যাসিস্ট্যান্ট স্টাফ রয়েছেন, তারা কথা বলতে পারবে না। যদি কথা বলে, তাহলে ঠিক একইভাবে তার বিরুদ্ধেও কিন্তু রেফারি খড়গহস্ত হয়ে যেতে পারেন, তিনি কার্ড দেখিয়ে দিতে পারেন। এবং এর সাথে আরও একটা ব্যাপার, যে টেকনিক্যাল এরিয়া রয়েছে, সেখানে শুধুমাত্র একজন যিনি কোচ হিসেবে থাকবেন, তিনি শুধুমাত্র ওই টেকনিক্যাল এরিয়াতে দাঁড়াতে পারবেন এবং প্লেয়ারদেরকে নির্দেশ দিতে পারবেন। বাকিরা এসে কিন্তু ওই জায়গাতে ভিড় জমাতে পারবে না। শুধুমাত্র যারা মেডিকেল স্টাফ রয়েছে, তারা সেখানে থাকতে পারে, যেহেতু সেটা একটা ইমার্জেন্সি ম্যাটার, যে কোনো মুহূর্তে মাঠে তাদেরকে যেতে হতে পারে, তাদের জন্য ছাড় রয়েছে। কিন্তু বাকি হেড কোচ ছাড়া কেউ সেখানে দাঁড়াতে পারবে না। অবাক ব্যাপার, যে দেশে আমাদের এখনও ফুটবলটা ডেভেলপিংয়ের জায়গায় রয়েছে, যেখানে প্রতিনিয়ত ফ্যান, কোচেরা, ক্লাবের প্লেয়াররা তারা রেফারিং নিয়ে প্রশ্ন তুলতে থাকে, যেখানে এখনও অবধি ভিএআরের লাইট ভার্সন আসবে বলে 1.5 বছর আগে কথা দেওয়া হয়েছিল, এখনও অবধি তার ছিটেফোঁটা কিছু দেখা দেয়নি। সেখানে এত ধরনের স্ট্রিক্ট রুল আমার মনে হয় না যে সেটা খুব একটা ফুটবলের জন্য উপকারী জিনিস হতে চলেছে। অবশ্যই স্ট্রিক্টনেস দরকার রয়েছে, অবশ্যই রেফারিদের প্রোটেকশন দরকার রয়েছে, ম্যাচের মধ্যে সুস্থতা, ভদ্রতা দরকার রয়েছে। কিন্তু সেটা যদি একতরফা হয়, যে আমি শুধুমাত্র প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ এদের থেকেই এক্সপেক্ট করছি রেফারিরা তাদের মতো করে ম্যাচ খেলাবেন, যা খুশি করে যাবেন, তাহলে আমার মনে হয় না যে সেই যে জমিদারি ব্যাপারটা রয়েছে, সেটাকে কোনো ফুটবল ফ্যান্স এত সহজে মেনে নেবে বলে এর বিরুদ্ধে নিশ্চিতভাবে ভয়েস রেজ হবে, যদি দেখা যায় যে এরপর আরও বেশি করে ব্লান্ডার মাঠের মধ্যে দেখা যাচ্ছে। তো এই নতুন যা সব এআইএফএফ এর তরফ থেকে রেফারি রিলেটেড রুল নিয়ে আসা হলো, সেই নিয়ে তোমাদের যে ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। নেক্সট একজন প্লেয়ারের কথা বলবো, যাকে নিয়ে অনেকের অনেকদিন ধরে জানার ইচ্ছা ছিল যে প্লেয়ার ভাই আসছে কবে। অনেকদিন থেকে কথা বলেছিলাম যে লাস্ট সিজন মানে 23-24-এ তার ফেরার কোনো সম্ভাবনা ছিল না, ফেরোনি খুব স্বাভাবিকভাবেই। পুরোপুরি চোট মুক্ত হয়ে কিন্তু সেই প্লেয়ার মোহনবাগান প্র্যাকটিসে যোগ দিয়েছে, এবং মোহনবাগানের তরফ থেকে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করা হয়েছে যে আশিক কুরুনিয়ান ইজ ব্যাক উইথ মোহনবাগান। আপাতত সিএফএল এর যে ইউথ টিমটা প্র্যাকটিস সেশনে রয়েছে, যারা ডুরান্ট কাপেও মাঠে নামবে, কিছু সিনিয়র প্লেয়ার ডুরান্ট কাপে খেলবে, তবে সমস্ত সিনিয়র প্লেয়ার না, বিদেশি প্লেয়ারের খেলার সম্ভাবনা এখনও অবধি প্রায় নেই বললেই চলে। ডার্বিতে কি হবে সেটা পরের ব্যাপার। কাম টু দ্য পয়েন্ট, কি আশিক কুরুনিয়ার আপাতত টিমের সাথে কিন্তু প্র্যাকটিস করছে, এই মুহূর্তে ফিট রয়েছে, তন্দুরস্ত রয়েছে। গত সিজনে চোট পেয়েছিল, একদম সিজনের শুরুতে এই জুলাই মাসেই চোট পেয়েছিল, আবারও 1 বছর পর কিন্তু ফুটবলে আশিক কুরুনিয়ান ফিরে এলো, এবং অবশ্যই মোহনবাগানের সিনিয়র টিমে প্রতিযোগিতা নিশ্চিতভাবে লেফট উইংয়ে বাড়তে চলেছে, এই নিয়ে কোথাও কোনো সন্দেহ থাকার জায়গা নেই। এবার লাস্ট পার্টে 3জন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যার মধ্যে প্রথম একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু জামশেদপুর এফসির তরফ থেকে হয়ে গেছে, যেটা কালকে রাত্রে ভিডিওতেই বলেছিলাম যে হাভিয়ে সিভেরো টোরো তার লোন স্পেল
কমপ্লিট হয়ে যাওয়ার পর সে ফ্রি প্লেয়ার হিসেবে ছিল, তাকে কিন্তু পার্মানেন্ট ডিলে তার চুক্তি হয়ে গেছে জামশেদপুর এফসির সাথে, এবং সেটা আপাতত 2024-25 সিজন পুরোটা থাকবে, এবং তার পারফরমেন্সের বেসডে কিন্তু আরও ফার্দার 1 ইয়ার অপশনস রয়েছে কন্ট্রাক্ট এক্সটেনশনে, যেটা তার কন্ট্রাক্টে রয়েছে। তো এটা কালকেই বলেছিলাম, আজকে কিন্তু অফিসিয়ালি জামশেদপুরের তরফ থেকে অ্যানাউন্সমেন্টটা এসে গেছে। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে সই করেছে, এবং মোহামেডান স্পোর্টিংয়ে 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে কিন্তু এই প্লেয়ারটা সই করেছে। ঘানার একটা সময় ন্যাশনাল টিমে কল পাওয়া, এই মুহূর্তে ঘানার ন্যাশনাল টিমের সিস্টেমে নেই, ঘানাতে একটা সময় ন্যাশনাল টিমে কল পাওয়া আব্দুল মোহাম্মদ কাদিরি এই মুহূর্তে 28 বছর বয়স, এবং বেশ কিছু ভালো ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, যেমন অস্ট্রিয়াতে যে বুন্দেসলিগা হয় সেখানে অস্ট্রিয়া উইয়েনের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে, বা যদি বলি যে রাশিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে আর্সেনাল টুলা বলে একটা ক্লাব রয়েছে, সেখানে দুটো ডিফারেন্ট সিজনে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং অবশ্যই ইউক্রেনের অন্যতম ফেমাস একটা ক্লাব ডাইনামো কিভ, যথেষ্ট বড় একটা ক্লাব ইউক্রেনের, সেই ক্লাবের হয়ে কিন্তু প্রায় 4 বছর ছিল, যার মধ্যে কিছুটা লোনে কাটিয়েছে, সেখানেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। লাস্ট কিন্তু ছিল আজারবাইজানের ক্লাব আরাজ নাকসিভান বলে একটা ক্লাবে 2023-24 রেগুলার গেম টাইমের মধ্যে ছিল, যথেষ্ট ভালো একজন ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার, কোয়ালিটি একটা সিগনেচার মোহামেডান স্পোর্টিং করিয়েছে, এবং মোহামেডান স্পোর্টিংয়ের এই সিগনেচারটা নিয়ে তাদের 6 নম্বর বিদেশি সিগনেচার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এদেরকে নিয়ে ইন ডিটেলসে অন্য ভিডিওতে কথা বলবো যে কেমন হলো, কত ভালো হলো, এক্সপেকটেশন মোহামেডান স্পোর্টিংয়ের ফ্যানেদের কী থাকবে। তবে একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লেগেছে, প্রত্যেকটা বিদেশি প্লেয়ারকে আন্ডার 30-র মধ্যে রাখা এতটা কিন্তু ইজি টাস্ক নয়। যা ওদের রিক্রুটমেন্ট হয়েছে, যেভাবে স্কাউটিং হয়েছে, ফ্যান্টাস্টিক ওয়েতে কিন্তু আমি বলবো যে মোহামেডান স্পোর্টিংয়ের স্কাউটিং টিম কিন্তু কাজ করেছে, ভালো প্লেয়ারদের তুলে নিয়ে এসেছে, খুব দামি নামি প্লেয়ার না, কিন্তু এমন প্লেয়ার তারা কিন্তু ইন্ডিয়ান সয়েলে এসে ভালো পারফরমেন্স করার একটা প্রমিস রাখে। এই ধরনের প্লেয়ার কিন্তু মোহামেডান স্পোর্টিং সই করিয়েছে। বাকিটা এবার অবশ্যই প্লেয়াররা কিভাবে কোচের সিস্টেমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারছে, কিভাবে ফরমেশনে ক্লিক করছে, এবং অবশ্যই আমাদের এখানে যে ক্লাইমেট রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, সব কিছুর সাথে, এবং ফুটবলের যে স্ট্যান্ডার্ড রয়েছে সব কিছুর সাথে কতটা মানিয়ে নিয়ে কত তাড়াতাড়ি ভালো পারফরমেন্স করতে পারছে, তার উপরে মোহামেডান স্পোর্টিংয়ের যে ভাগ্য, যে অবস্থা আগামী সিজনে হবে সেটা কিন্তু ডিপেন্ড করে থাকবে। তো অবশ্যই প্রত্যেকটা সিগনেচার আমি বলবো রিটেনশনের সাথে নতুন সিগনেচার, প্রত্যেকটা কিন্তু ওয়েল ব্যালেন্সড হয়েছে, ওয়েল রিসার্চ হয়েছে, এবং যথেষ্ট পরিমাণে এটা মোহামেডানকে মাইলেজ দিতে যাচ্ছে। আর লাস্ট যে প্লেয়ারের কথা বলবো, এই প্লেয়ারের রুমার কালকে রাত্রিরে আমি ফুটবল নিউজ অফ ইন্ডিয়া FNI, যারা একটা সময়ে একাই ছিল, আর কেউ ছিল না, আজ থেকে বহু বছর আগে, তাদের তরফ থেকে আমি প্রথম দেখতে পেলাম যে ডেভিড ডেল পোজো এই নামের একজন 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার ISL এর একটি ক্লাবের সাথে লিঙ্কড রয়েছে, এবং এই রিপোর্টটা একদম খোদ স্পেন থেকে বেরিয়ে এসেছে, এবং তারা খুব স্পেসিফিক্যালি যে জিনিসটা বলেছে সেটা সবার আগে শেয়ার করা দরকার, যে এই 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার যে আপাতত রয়েছে কিন্তু হুয়েলভা বলে একটি ক্লাবে, রেক্রেতিভো হুয়েলভা বলে একটি ক্লাবে, যে ক্লাব স্পেনের 3rd ডিভিশনে ফুটবল খেলে, সেই টিমের অন্যতম নির্ভরযোগ্য একজন প্লেয়ার। কারণ গত সিজনে দেখা যাচ্ছে যে এই প্লেয়ার কিন্তু সমস্ত ম্যাচ, মানে 38টা লিগের ম্যাচের মধ্যে একটা ম্যাচ বাদে 37টা ম্যাচেই খেলেছে। তার মানে এটা পরিষ্কার ব্যাপার যে কোচের অন্যতম পছন্দের প্লেয়ার, পুরো সিস্টেমের অন্যতম একটা সেরা প্লেয়ার, এবং একটা পিলার গোটা টিমের মধ্যে। 6টা গোল করেছে, একটা অ্যাসিস্ট রয়েছে, সেন্ট্রাল মিডফিল্ড প্লাস সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনে অসাধারণ খেলতে পারে। এই প্লেয়ারকে, যেটা স্পেন থেকে রিপোর্ট বেরিয়ে আসছে, যে ISL এর একটি ক্লাব কিন্তু তারা টার্গেট করেছে, র্যাডারে রয়েছে একটি ক্লাব, তারা নেগোসিয়েশন অবধি শুরু করে দিয়েছে। কিন্তু এখানে সেই রিপোর্ট পরিষ্কারভাবে বলছে, যারা দেখতে চাও সেই রিপোর্টের যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা পরিষ্কারভাবে বলছে যে কোন ক্লাব এটা কিন্তু পার্টিকুলার জানা যায়নি। এটা পার্টিকুলার এখনও জানা না গেলেও এটা ঠিক কথা যে যেহেতু ওখানে দুজন এমন কোচ রয়েছেন যাদের সাথে এই ক্লাবের বা এই প্লেয়ারের লিঙ্ক আপ হওয়ার একটা কোথাও চান্স রয়েছে, যার মধ্যে অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টের নাম সেখানে পরিষ্কারভাবে রয়েছে, হোসে মলিনার নাম রয়েছে, তিনি একটা বড় ফিগার স্প্যানিশ ফুটবলে, তার একটা সম্ভাবনা রয়েছে যে তিনি এই প্লেয়ারকে নিতে পারেন। অথবা দ্বিতীয় যে নামটা উঠেছে সেটা খুব সারপ্রাইজিং, সেটা হচ্ছে সার্জিও লোবেরা।
কিন্তু লোবেরা এই ক্ষেত্রে কেন নয়, বা ওড়িশা কেন এখানে আলোচনার জায়গাতে আসবে না? কারণ ওড়িশা একমাত্র টিম যারা তাদের 5 জন প্লেয়ারকে রিটেন করেছে, 1 জন প্লেয়ারকে তারা ছেড়েছে, এবং সেই 1 জন প্লেয়ার যে ওরা ছেড়ে দিয়েছে সেই জায়গাতে হুগো বুমোকে যে ওরা সাইন করাচ্ছে, এটা প্রায় ফাইনাল স্টেজে কিন্তু রেডি রয়েছে। তো এই ক্ষেত্রে অনেকে ওড়িশার যে নামটা বেরিয়েছে বা সের্জিও লোবেরার যে লিঙ্ক আপ বেরিয়েছে, সেটাকে হয়তো অনেককে এখানে নেগলেক্ট করতে চাইছে। সেই কারণে বারবার করে মোহনবাগানের নামটা উঠে আসে যে তাহলে মোহনবাগানই সেই ক্লাব যারা এই প্লেয়ারকে টার্গেট করেছে। এবার এর সাথে রিপোর্ট আরও কিছু ব্যাপার বলা রয়েছে রিপোর্টে, যে অবশ্যই তার যে ক্লাব রয়েছে হুয়েলভা, তারা যদি ভালো রকম ট্রান্সফার ফি পায় তাহলে নিশ্চিতভাবেই তাদের ডেভিড দেল পোজো অন্যতম পছন্দের প্লেয়ার, সেরা প্লেয়ারকে তারা ছেড়ে দেবে, কোথাও অসুবিধা নেই। কিন্তু একদম লাস্ট প্যারাতে ওরা লিখছে যে ইন্ডিয়ান সুপার লিগের যারা ক্লাব রয়েছে তারা কিন্তু এই ধরনের সিগনেচার খুব কম করায়। তারা ন্যাচারালি মার্কেট থেকে যারা ফ্রি প্লেয়ার রয়েছে, আউট অফ কন্ট্রাক্ট প্লেয়ার রয়েছে, তাদেরকে টার্গেট করে। এবং এখানে তারা একটা কোথাও উষ্মা প্রকাশ করছে যে আদৌ এই ডিলটা হবে কিনা এখনো অবধি চান্স নেই। এখনই এই এজে দাঁড়িয়ে এই ডেভিড দেল পোজো সে তার ব্যাগ প্যাক করে স্পেন ছেড়ে ইন্ডিয়া বা অন্য কোথাও যাবে কিনা এখনো অবধি কিন্তু কনফার্মড নয়। তো মিক্স ব্যাপার রয়েছে। এবার যদি পরিষ্কার বলেই, যদি এই প্লেয়ারটা মোহনবাগানেই টার্গেটেড হয়, কারণ অন্য কোনো ক্লাবের নাম যেহেতু আলোচনার জায়গাতে এখনো অবধি উঠে আসেনি, তাহলে একটা কথা তো ঠিক যে মোটামুটি একটা ইয়াং প্লেয়ারকে হোসে মুলিনা তিনি টার্গেট করেছেন। আমরা এর আগে শুনেছিলাম যে ইউরো থেকে একটা শর্টলিস্টেড হয়েছে, হয়েছিল, হয়তো নিশ্চিতভাবেই সেখানে কথাবার্তা হয়েছিল, কিন্তু সবসময় যে সব কিছু ম্যাচ করবে এরকমটা না। এবং তার সাথে একটা কোচের পছন্দের জায়গা থাকে যে তিনি কী ধরনের প্লেয়ার, বা তার মোটামুটি যে টিমটা রয়েছে, কারণ মোহনবাগানের তো মিডফিল্ডের যে সেকশনটা রয়েছে সেটা তো ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে শর্ট আউট হয়েই রয়েছে। তাহলে সেই জায়গাতে কোন প্লেয়ার সবথেকে সুটেবল হতো, এটা তিনি নিশ্চিতভাবেই রেডি করতে পেরেছেন, এবং সেখান থেকে তিনি এই প্লেয়ারকে হয়তো স্কাউট করেছেন। এবং এই প্লেয়ারটা কিন্তু লাস্ট সিজনের আগে যা কিছু ফুটবল খেলেছে সেখানে খুব একটা একজন স্টার্টার প্লেয়ার হিসেবে কিন্তু ছিল না। একদম ইউথ কেরিয়ারে জুনিয়র টিমের হয়ে রেগুলার বেসিসে ভালো খেলতো, গেতাফে থেকে তার উত্থান হয়েছিল, তারপরে প্রচুর ক্লাবে ঘুরেছে, লা লিগা সেকেন্ড ডিভিশনও খেলেছে, থার্ড ডিভিশনে ম্যাক্সিমাম সময় কাটিয়েছে। কিন্তু লাস্ট সিজনটাই 2023-24 সিজনটা ওর কেরিয়ারে সব থেকে সেরা সিজন। সেখানে ও 98% গেম টাইম পেয়েছে, 6টা গোল করেছে যেটা ওর কেরিয়ারের রেকর্ড, এবং একটা অ্যাসিস্ট করেছে, 7টা গোল কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু তার থেকেও যে জিনিসটা আমি অন্তত কিছু হাইলাইটস দেখে বুঝতে পারলাম, যে ওর মেনলি যে পজিশন নেওয়ার ক্ষমতা, তার সাথে স্পিড এবং বলের ওপর যে ওর রিকভারির দখলটা, এটা ভীষণভাবে কিন্তু স্ট্রং। আমি খুব ছোট্ট ঝলক দেখলাম, কারণ এইটুকু সময়ের মধ্যে একটা গোটা ম্যাচ বা দুটো ম্যাচ দেখে কখনোই বলাটা সম্ভব না। সেটা দেখো, একটা প্লেয়ার ওখানে একরকম এনভায়রনমেন্টে খেলতো, এখানে যদি আসে একটা অন্য এনভায়রনমেন্টে খেলবে। ওখানে যারা স্প্যানিশ ফুটবলার বা অন্য দেশের ফুটবলার রয়েছে তাদের কোয়ালিটি যথেষ্ট হাই, সেখানে খেলা আর ইন্ডিয়াতে এসে রাতারাতি খেলার মধ্যে একটু তফাৎ থাকে। কিন্তু এই কথা ঠিক যে রিসেন্ট টাইমে স্পেন থেকে প্লেয়াররা এসে হিট করেছে, প্লেয়ারটার মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটি রয়েছে। কিন্তু এখানে যদি কেউ কমেন্ট করে বসে, আমি সিরিয়াসলি কাউকে রিপ্লাই দিতে পারবো না যে এই প্লেয়ারটা কি জনি কাউকোর পারফেক্ট রিপ্লেসমেন্ট হচ্ছে, এই প্লেয়ারটা কি জনি কাউকোকে রিপ্লেস করবে। দেখো, জনি কাউকো একটা লিগেসি তৈরি করে দিয়ে চলে গেছে। জনি কাউকো একটা এমন প্রেজেন্স অফ ফুটবলকে আমাদের সামনে রেখেছিল, সেটাকে রাতারাতি কেউ এসে রিপ্লেস করে দেবে, এটা সেই প্লেয়ার মাঠে নামার আগে ভাবনা চিন্তা করাটা ভীষণভাবে একটা বোকামির জায়গা। অবশ্যই সেই প্লেয়ার ইয়াং প্লেয়ার, ভালো প্লেয়ার, লাস্ট সিজনটা ভালো গেছিলো, তার এখনও অবধি একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে, এবং ক্লাবের অন্যতম সেরা প্লেয়ার। সে থার্ড ডিভিশন খেলতে পারে, কিন্তু তার কোয়ালিটি রয়েছে। কিন্তু রাতারাতি এসে সে জনি কাউকো যে খেলাটা খেলে গেছে তাকে রিপ্লেস করে দেবে এখন থেকে বলা সম্ভব না। প্রত্যেকটা প্লেয়ার ডিফারেন্ট থাকে, তাদের ডিফারেন্ট স্টাইল অফ প্লেয়িং থাকে, ডিফারেন্ট স্টাইল অফ অ্যাপ্রোচ থাকে, এবং বাকিটা নির্ভর করছে যে কোচ কীভাবে সেই প্লেয়ারকে ইউজ করবেন, কতটা সেন্ট্রালি, কতটা অ্যাটাকিং ওয়েতে তিনি ইউজ করবেন, তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। তো দেখা যাক ফাইনালি সিগনেচারটা হয় কিনা, তার আগে আর বেশি কিছু বলে লাভ নেই। তবে অবশ্যই আমি বলবো না যে ইট ইজ গোয়িং টু বি আ ম্যাসিভ সিগনেচার ফর মোহনবাগান, বাট এটা একটা প্রিটি ওয়েল সিগনেচার হতে যাচ্ছে। যে প্লেয়ার নিশ্চিতভাবে মোহনবাগানের মাঝমাঠ, যেখানে আরও ইন্ডিয়ান ইয়াং প্লেয়ারে ভর্তি, তাদের সাথে পেয়ার করে একটা যথেষ্ট ভালো ফর্মিডেবল মিডফিল্ড দিতে যাচ্ছে মোহনবাগানকে, এইটুকু বলে দিতে পারি। বাট আবারও বলছি, ইট ইস গোয়িং টু আ ম্যাসিভ সিগনেচার, গ্রেট সিগনেচার, এটা এখনই বলার মতো সিচুয়েশন কিন্তু তৈরি হয়নি। বাকিটা অবশ্যই সময় কথা বলবে। এই ভিডিওটা এই অবধি। এবার তোমরা যা যা ওপিনিয়ন্স রয়েছে দিতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।